হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেল। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর জন মেসফিল্ডের লেখা সি ফিভার কবিতাটাকে নিয়ে আলোচনা করব। দিস ইজ লেসন নাম্বার 6 অফ ইয়ার টেক্সট বুক। ওকে, প্রথমেই একটা কথা আমি তোমাদেরকে বলে দিতে চাই যে যারা নেক্সট ইয়ার মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা মাধ্যমিকে অ্যাপিয়ার করবে তাদের জন্য এই কবিতাটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট আমার মতে। সো আমি আশা করব যে তোমরা কবিতাটি খুব ভালো করে বুঝবে এবং যথেষ্টভাবে প্রিপারেশন নেবে কবিতাটি থেকে আসা যে কোনো কোশ্চেন সলভ করবার জন্য। আর আমি এও আশা করি যে এই ক্লাসটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের মধ্যে সি ফিভার নিয়ে কোনো রকমের কোনো ডাউট থাকবে না। তাহলে চলো আমরা সি ফিভার নিয়ে আমাদের আলোচনা শুরু করি। সি ফিভার কবিতাটি ইংলিশ পোয়েট লরিয়েট জন মেসফিল্ডের লেখা একটি ছোট্ট কবিতা, যে কবিতাটা একাধারে মেটাফরিক্যাল এবং রূপক অর্থাৎ সিম্বলিক্যাল। জন মেসফিল্ড এই কবিতাটিতে সমুদ্র যাত্রার প্রতি বা সমুদ্রের প্রতি তার তীব্র ভালোবাসা বা আকাঙ্ক্ষার কথা বহিঃপ্রকাশ করেছেন, বর্ণনা করেছেন। তিনি ভীষণভাবে সমুদ্র যাত্রার প্রতি তার ইচ্ছা, তার অভিপ্রায়, তার বদ্ধপরিকর মানসিকতার পরিচয় দিয়েছেন এই কবিতায়। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে জন মেসফিল্ড তার নিজের আর্লিয়ার লাইফেও কিন্তু একজন নাবিক ছিলেন, ফলে জাহাজ, সমুদ্র এবং এই সমুদ্র যাত্রার আকর্ষণ তার পক্ষে উপেক্ষা করা কিন্তু অতটা সহজ ছিল না। তো সেই আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ বা বর্ণনা এই কবিতার মাধ্যমে তিনি করেছেন। আমরা কবিতাটি লাইন বাই লাইন পড়ব, বাংলায় তার মানে বুঝবো প্রত্যেকটি শব্দের এবং প্রত্যেকটি লাইনের, এবং সেই লাইন্সের মধ্যে যে সমস্ত থিওরিজ বা যে সমস্ত রূপক বা সিম্বলস লুকিয়ে রয়েছে আমরা সেগুলিরই এক্সপ্লেনেশন লাইন বাই লাইন পড়বার সময় জেনে নেব। তো আমি আশা করব যে তোমাদের কাছে একটি টেক্সট বুক রয়েছে, যদি না থাকে তোমরা একটা টেক্সট বুক নিয়ে নাও এবং আমার সাথে লাইন বাই লাইন কবিতাটি পড়ো, যাতে তোমাদের বুঝতে কোনো রকমের অসুবিধে না হয়। তাহলে জন মেসফিল্ডের লেখা সি ফিভার। I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by. কবি প্রথম দুটি লাইনেই এমফ্যাটিক্যালি অর্থাৎ জোর দিয়ে বলছেন দ্যাট হি মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, যে তাকে পুনরায় সমুদ্রে যেতেই হবে। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, সেই একা ফাঁকা নিঃসঙ্গ সমুদ্র এবং আকাশের কাছে। অর্থাৎ কবি এই যে প্রথম লাইনে বলছেন দ্যাট হি মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, this word again tells us that this is not the first time that he is willing to undertake a sea voyage. এটা প্রথমবারের জন্য তিনি যে সমুদ্র যাত্রায় যাচ্ছেন তা কিন্তু নয়, তিনি পুনরায় যেতে চাইছেন, তার মানেই তিনি এর আগেও গেছেন। ওকে, এবং তিনি এখানে সমুদ্রকে কেমনভাবে বর্ণনা করছেন, তিনি বলতে চাইছেন যে সমুদ্র এখানে ভীষণ একা, শুধু সমুদ্রই যে একা তা নয়, এখানে আকাশকেও তিনি খুব একা ফাঁকা নিঃসঙ্গ বলে বর্ণনা করছেন। তার এই সমুদ্র যাত্রায় তার কি প্রয়োজন তিনি সেটাও ক্লিয়ারলি স্টেট করছেন। হোয়াট ডিড হি সে? হি সেড অল আই আস্ক ইজ আ টল শিপ। তিনি কি চাইছেন? অল আই আস্ক ইজ আ টল শিপ, আমি শুধুমাত্র চাই একটি দীর্ঘ লম্বা অর্থাৎ শক্তপোক্ত জাহাজ। অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই, এবং একটি তারা, যে তারাটি জাহাজটির দিক নির্ণয় করতে, গতিপথ নির্ণয় করতে সাহায্য করবে। এক্ষেত্রে একটা কথা আমাদের জেনে রাখা ভালো বা আমাদের বুঝে নেওয়া ভালো যে কবি যে সময়কার সমুদ্র যাত্রার কথা বলছেন সেই সময় কিন্তু অতটা সায়েন্টিফিক্যালি ইমপ্রুভড ইকুইপমেন্টস নেওয়া জাহাজ কিন্তু সেই সময় ছিল না। তখনকার দিনে জাহাজে নাবিকদেরকে বা জাহাজের ক্যাপ্টেনদেরকে দিক নির্ণয় করবার জন্য মেনলি ডিপেন্ড করতে হতো কম্পাসের ওপরে, এবং রাতের বেলা পোলার স্টারের অবস্থান দেখে, এখানে যে স্টারের কথা হয়েছে সেটি অ্যাকচুয়ালি পোলার স্টার, সেই পোলার স্টারের আকাশের বুকে অবস্থান দেখে তারা কিন্তু দিক চিনতে পারতেন। তো কবি চাইছেন একটা দীর্ঘ শক্তপোক্ত জাহাজ এবং রাতের আকাশের সেই তারাটি, যে তারাটি ক্লিয়ারলি ভিজিবল থাকবে কবির জন্য, কবির কাছে জাহাজের দিক নির্ণয় করবার জন্য। ওকে, অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং and the white sails shaking, and a grey mist on the sea's face, and a grey dawn breaking. কবি তার সাথে কি চাইছেন না জাহাজের হুইলের কেক। এই যে জাহাজের হুইল বা চক্র বা চাকা, এটাকে আমরা একটা গাড়ির স্টিয়ারিং এর সাথে তুলনা করতে পারি। একটা গাড়ির স্টিয়ারিং যেমন হয়, আগেকার দিনে জাহাজও ঠিক সেম কাইন্ড অফ একই রকমের দেখতে একটা চাকার মতন বস্তু থাকতো, যে চাকাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে জাহাজের নাবিকেরা জাহাজটির গতিপথের পরিবর্তন করতেন।
তো এই হুইলটা সজোরে ঘুরবে তার কারণ এই তখনকার সেই সময়টা যে সময় কবি সমুদ্র যাত্রায় যাচ্ছেন সেই সময় বাতাসের প্রকোপ থাকবে প্রবল রকমের, সমুদ্রের ঢেউ থাকবে উত্তাল। তো সেই উত্তাল জলরাশির মধ্যে জাহাজটির গতিপথের পরিবর্তন করতে গেলে যথেষ্ট পরিমাণে বল প্রয়োগ করতে হবে জাহাজটির সেই হুইল বা সেই স্টিয়ারিংটির ওপরে। কোনো জিনিসের ওপরে বল প্রয়োগ করতে গেলে সেটির ক্ষেত্রে একটা প্রতিক্রিয়া স্বরূপ একটি বলও কিন্তু নাবিকেরা তখন ফিল করতে পারবেন। তো সেটিকেই এখানে হুইলস কিক বলে বর্ণনা করা হয়েছে। তার সাথে কবি কি বলেছেন না, সেই সময় আর কি থাকবে না, থাকবে উইন্ড সং, বাতাসের গান। বাতাস প্রবল পরিমাণে বইবে, বাতাসের সেই শব্দ, শোষ শব্দকেই কবি এখানে বাতাসের গান হিসেবে বর্ণনা করেছেন। অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, এবং এই বাতাসের প্রকোপে জাহাজের সাদা পালগুলি থরথর করে কাঁপবে। অ্যান্ড দ্য গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড দ্য গ্রে ডন ব্রেকিং, এবং সময়টি কখন না, কখন কবি সমুদ্র যাত্রার জন্য তার শুরু করতে চাইছেন তার যাত্রা না, একদম ভোরবেলায়, সবে যখন ভোর হবে এক ধূসর প্রত্যুষ বা ভোরের সূচনা ঘটবে, এবং যে সময় সমুদ্রের মুখমণ্ডলে বা উপরিতলে এক ধূসর রঙের কুয়াশা ছেয়ে থাকবে, কবি সেই সময় তার সমুদ্র যাত্রা শুরু করতে চাইছেন। তাহলে আমরা এখানে প্রথম স্ট্যান্জাটি শেষ করলাম। তাহলে প্রথম স্ট্যান্জায় কবি বেসিক্যালি তার সেই চূড়ান্ত আকাঙ্ক্ষার কথা বহিঃপ্রকাশ করেছেন। তিনি ওপেনলি আমাদেরকে বলেছেন যে তিনি পুনরায় সমুদ্র যাত্রায় যেতে চাইছেন। তার কি প্রয়োজন, তার কি চাহিদা এই সমুদ্র যাত্রায় যাওয়ার জন্য, সেটাও আমাদের কাছে তিনি ক্লিয়ার করে বলেছেন। দ্যাট তিনি একটা চান কি, একটা টল শিপ এবং রাতের মেঘমুক্ত আকাশে পোলার স্টারকে, যে পোলার স্টার বা যে তারাটি তাকে দিক নির্ণয় করতে সাহায্য করবে। তার সাথে চান তিনি একটা বাতাস মুখর দিন, হুইলস কিক এবং উইন্ড সং, এবং যেখানে সেই বাতাসের প্রকোপে সাদা পালগুলি থরথর করে কেঁপে উঠতে থাকবে। এবং তার সময়টি কখন হবে সমুদ্র যাত্রা, তিনি কখন যাত্রা শুরু করতে চাইছেন না, এক ধূসর সকালের সূচনা যখন হবে, যখন এক ধূসর কুয়াশা সমুদ্রের বুকে বা উপরিতলে ছেয়ে থাকবে। এবার আমরা চলে যাব কবিতাটির সেকেন্ড স্ট্যান্জার দিকে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, তিনি আবার বলছেন যে পুনরায় আবার আমাকে সমুদ্র যাত্রায় যেতেই হবে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, প্রবাহমান জোয়ারের জলের ডাকের জন্য। ইটস আ ওয়াইল্ড কল অ্যান্ড আ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, যে ডাকটিকে তিনি বর্ণনা করছেন ভীষণভাবে উদ্দাম, বন্য এবং ক্লিয়ার, পরিষ্কার হিসেবে, যে ডাককে, যে কণ্ঠস্বরকে তিনি কোনোভাবেই উপেক্ষা বা অগ্রাহ্য করতে পারছেন না। অর্থাৎ অ্যাপারেন্টলি এই লাইনে কবি বলতে চাইলেন আমাদেরকে যে কেন তাকে সমুদ্র যাত্রায় যেতে হবে না, জোয়ারের জল কবিকে ডাকছে, আহ্বান করছে, যে ডাক ভীষণভাবে উদ্দাম এবং ক্লিয়ার। কিন্তু অ্যাকচুয়ালি হি মেন্ট, এই যে কল, এই যে ডাকের কথা কবি বলছেন, এই ডাকটা কিন্তু আসলে কবির অন্তরাত্মার ডাক। দিস ইজ দি কল অফ হিজ ইনার ভয়েস, ইনার সেলফ, যে ডাকটিকে একজন মানুষ কোনোভাবেই অগ্রাহ্য করতে পারেন না। সো দিস ইজ আ ভেরি সিম্বলিক্যাল লাইন। অ্যান্ড অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে, এবং আমি শুধু চাই একটি বাতাস মুখর দিন, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যে দিনে আকাশের বুকে, নীল আকাশের বুকে সাদা মেঘগুলি উড়ে বেড়াবে। সাদা মেঘ মানে কোনো রকমের ঝড়ের বা কোনো রকমের দুর্যোগ বা বিপর্যয়ের সম্ভাবনা কিন্তু তারা প্রকাশ করে না। অর্থাৎ দিনটি হবে অত্যন্ত মনোরম, দিনটি হবে অত্যন্ত বাতাসমুখর, যে বাতাসমুখর দিনে কবির সমুদ্র যাত্রা আরও অনেক স্মুথলি বা আরও অনেক ইজিলি সম্ভব হয়ে উঠবে কবির কাছে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সিগলস ক্রাইং, এবং সেই যাত্রার সময় কি হবে না, সমুদ্রের ঢেউয়ের জলরাশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়বে, ছড়িয়ে ছিটিয়ে পড়বে। ফ্লাং স্প্রে অ্যান্ড দি ব্লোন স্পিউম, সমুদ্রের ঢেউয়ের যে ফেনা রাশি সেগুলি ফুলে ফেঁপে উঠবে। স্পিউম মানে ফেনা আর ব্লোন মানে ফুলে ফেঁপে ওঠা। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং সেই সময় কি শোনা যাবে না, গাংচিল অর্থাৎ সিগাল পাখিদের ডাক। সিগাল বলতে এক ধরনের বক জাতীয় ছোট ছোট সাদা পাখিদেরকে দেখতে পাওয়া যায় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে। তোমরা যারাই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বেড়াতে গেছো বা ঘুরতে গেছো, তোমরা নিশ্চয়ই এই পাখিগুলিকে দেখে থাকবে। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসি কবিতাটির লাস্ট স্ট্যান্জায়। একই রকমভাবে তিনি শুরু করছেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, যে আমাকে পুনরায় সমুদ্রে যেতেই হবে। টু দি ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ,
সেই যাযাবরদের মতন এদিক থেকে ওদিকে ঘুরে বেড়ানোর জীবনযাত্রার লোভে, আশায় বা আকাঙ্ক্ষায়। অর্থাৎ কবি চাইছেন না একজন সাধারণ মানুষের মতন তার পুরো জীবনটা তার সেই ডোমেস্টিক সার্কেলের মধ্যে কাটিয়ে দিতে। তিনি নিজেকে তার সেই গৃহের চারপাশের বদ্ধ দেওয়ালের মধ্যে আবদ্ধ রাখতে চাইছেন না তিনি তার নিজের জীবনকে। তিনি চাইছেন তার জীবনটিকে কাদের সাথে তুলনা করতে বা কাদের মতন করতে, না যাযাবরদের মতন জীবনযাত্রা তিনি করতে চাইছেন। আমরা সবাই জানি যে যাযাবর বা জিপসি বা ট্র্যাম্প টাইপের লোকজনেরা বা তারা যে শ্রেণীর মানুষজন, তারা কোথাও সেটেল ডাউন করেন না। তাদের কোনো স্থায়ী বসস্থান বা স্থায়ী ঠিকানা নেই। তারা একদিক থেকে আরেক দিকে, এক জায়গা থেকে আরেক জায়গায় সারা জীবন ধরে ঘুরে বেড়ান। তো কবিও চাইছেন সেই যাযাবরদের মতনই তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াবেন, নতুন জায়গাকে চিনবেন, জানবেন, নতুন জ্ঞান আহরণ করবেন এবং তার সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্যকেও উপভোগ করবেন। কোন দিকে যেতে চাইছেন কবি? তার উত্তর পরের লাইনে, টু দি গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, অর্থাৎ যেদিকে গাংচিলেরা যায়, যেদিকে তিমিরা যায়। হোয়ার দ্য উইন্ডস লাইক আ হোয়েটেড নাইফ, যেদিকে বাতাস ধারালো তীক্ষ্ণ ছুরির মতন। তাহলে বাতাস তীক্ষ্ণ ধারালো ছুরির মতন কেন হতে যাবে? না, তার কারণ বাতাস যদি হিমশীতল হয় তাহলে সেই বাতাস কিন্তু আমাদের শরীরে ধারালো তীক্ষ্ণ ছুরির মতন কেটে বসে। তো কবি এরকম ধরনের বাতাস আমরা কোন দিকে গেলে সাধারণত পাই? না, সাধারণত আমরা এই ধরনের বাতাসকে উপভোগ করতে পারি বা এক্সপিরিয়েন্স করতে পারি উত্তর দিকে গেলে। তাহলে আমরা অ্যাজামশন করতেই পারি, আমরা অ্যাজিউম করতেই পারি যে কবি বেসিক্যালি উত্তর দিকে যেতে চাইছেন, যেদিকে সিগাল পাখিগুলি যায়, যেদিকে তিমিরা যায়। অ্যান্ড অল আই আস্ক ইজ আ মেরি ইয়ার্ন, এবং আমি শুধু চাই একটি খুব আমোদে আনন্দমুখর গল্প। মেরি কথাটির মানে আমোদে বা আনন্দমুখর, আর ইয়ার্ন মানে হচ্ছে টেল। এবং কবি এই যে আমোদে গল্প বা আনন্দের গল্প শুনতে চাইছেন কার কাছ থেকে? না, ফ্রম আ লাফিং ফেলো রোভার, সদা হাস্যরত এক সহনাবিকের কাছ থেকে। রোভার মানে হচ্ছে নাবিক। রোভার কথাটির আরও একটি মানে আছে যার মানে ওয়ান্ডারার, অর্থাৎ যে ব্যক্তি এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়ান তাকে আমরা ওয়ান্ডারার বলি। আর ওয়ান্ডার, WANDER, ওয়ান্ডার, নট WONDER, WANDER, ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো, ইটস আ ভার্ব। তাহলে কবি সদা হাস্যরত এক সহনাবিকের কাছ থেকে এক আমোদে গল্প শুনতে চাইছেন। কেন শুনতে চাইছেন? তার কারণ এই ধরনের আনন্দের, মজার, আমোদে গল্প কবির এই দীর্ঘ সমুদ্রযাত্রার ক্লান্তিকে, পথশ্রমকে লঘু করে দেবে। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম when the long trick's over, এবং যখন এই দীর্ঘ যাত্রা, লং ট্রিক, ট্রিক মানে যাত্রা, যখন এই দীর্ঘ যাত্রা শেষ হবে, কবি তখন চাইছেন এক নিবিড় প্রশান্তির ঘুম, শান্তির ঘুম, তার সাথে এক মিষ্টি স্বপ্ন, যে স্বপ্নের জগতে কবি তলিয়ে যাবেন। তাহলে এই হলো আমাদের মেসফিল্ডের লেখা সি ফিভার। কবিতাটি একটু মেটাফরিক্যাল এবং সিম্বলিক, আমি আগেই বলেছিলাম। তার কারণ মেটাফরিক্যাল কেন? না, কবি এখানে এই যে দীর্ঘ সমুদ্রযাত্রা তার সাথে আমাদের জীবনযাত্রার তুলনা করেছেন। একটু ভেবে দেখো যে আমাদের এই জীবনযাত্রার শেষে কি অপেক্ষা করে আছে আমাদের জন্য। আমাদের প্রত্যেকেরই জীবনযাত্রা যখন শেষ হবে আমাদের জন্য কিন্তু সেই চিরন্তন ইটার্নাল স্লিপ ওয়েট করে রয়েছে, দ্যাট মিনস ডেথ। কবিও তার এই দীর্ঘ সমুদ্রযাত্রার শেষে কি চাইছেন? না, তিনি কি পেতে চাইছেন? না, আ কোয়াইট স্লিপ, অর্থাৎ সেই ঘুমকে পেতে চাইছেন, সেই প্রশান্তির ঘুমকে পেতে চাইছেন। তো সেই হিসেবে কবিতাটি কিন্তু মেটাফরিক্যাল। আরও একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট এই কবিতাটির, যেটা আমাদের জেনে রাখা ভালো, যে ধরো আমি যদি তোমাদেরকে বলি যে এই কবিতাটির নাম সি ফিভার দেওয়া হলো কেন? সি কথাটি মানে সমুদ্র, যেটি কবিতাটির থিমের সাথে ভীষণভাবে যায়। কিন্তু ফিভার, ফিভার ইটস আ নেম অফ আ ডিজিজ। ফিভার মানে জ্বর, একটা রোগের নাম। হঠাৎ করে সি এর সাথে ফিভার কথাটিকে জুড়ে কবি কেন টাইটেলটি দিলেন, ইউজ করলেন এই কবিতায়? তার কারণ ভেবে দেখো, যখন আমরা জ্বরাক্রান্ত হয়ে পড়ি, যখন আমাদের জ্বর হয়, আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমাদের মনের মধ্যে এক ধরনের রেস্টলেসনেস, এক ধরনের অস্থিরতাও কিন্তু কাজ করে। আমাদের জ্বর হলে আমরা খুব একটা স্থিরভাবে থাকতে পারি না, এক মনের মধ্যে এক চঞ্চলতা, এক অস্থিরতা কাজ করে। কবি সেই অস্থিরতাকে এখানে ইউজ করেছেন তার নিজের মনের অস্থিরতাকে বোঝানোর জন্য, যে অস্থিরতা তিনি ফিল করছেন সমুদ্র যাত্রায় যাওয়ার জন্য।
তিনি কোনোভাবেই ডোমেস্টিক সার্কেলে নিজের জীবনকে আবদ্ধ রাখতে চাইছেন না। তার মতে জীবনে অনেক কিছু দেখা বাকি, প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বেশি করে উপভোগ করা বাকি, অজানাকে জানা বাকি, এবং সেই সমস্ত কিছু জানতে গেলে বা প্রকৃতিকে উপভোগ করতে গেলে আমাদের জীবন অত্যন্ত সংক্ষিপ্ত। তাই তিনি সময় নষ্ট করতে চাইছেন না, তিনি বেরিয়ে পড়তে চাইছেন অজানাকে জানবার জন্য, নতুন জায়গাগুলিকে এক্সপ্লোর করবার জন্য। সেই অস্থিরতাই এখানে ফিভার কথাটির মাধ্যমে কবি রিডার্সদেরকে, অর্থাৎ আমাদের মতন পাঠকদেরকে বোঝাতে চেয়েছেন। তাহলে আমরা কবিতাটির লাইন বাই লাইন মানে পড়লাম, বাংলায় তার মানে জানলাম, তার সাথে সাথে আমরা কবিতাটির কিছু তত্ত্ব বা থিওরিও আমরা আলোচনা করলাম। এরপরেও যদি তোমাদের কবিতাটি বুঝতে কোথাও কোনো ডাউট থেকে থাকে বা কোনো লাইনের মানে যদি জানতে অসুবিধে হয় বা বুঝতে অসুবিধে হয়, তোমরা উইদাউট হেজিটেশন তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি তোমাদের যাবতীয় কোশ্চেন বা ডাউটের আনসার দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ভিডিওটি তোমাদের সি ফিভার সংক্রান্ত ফিভার কবিতাটি বুঝতে তোমাদেরকে হেল্প করেছে, তাহলে ভিডিওটিকে প্লিজ লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মাঝে, আর অবশ্যই করে ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ফিউচার আপলোড বা ফিউচার আপডেটটা তোমরা মিস না করো। মনে রেখো এই চ্যানেলটা কিন্তু তোমাদের, তাই তোমাদের সাপোর্ট এই চ্যানেলের ভীষণভাবে প্রয়োজন। সো ইন দ্য মিন টাইম ভালো থেকো, stay safe, keep watching English tutorials, keep learning, and thank you so much for your precious time. Thank you.